আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম মজিরপুর বরিশাল থেকে। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের নগদান বইয়ের 3 গড় নগদান নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি 2 গড় নগদান বই নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, 3 গড়া এবং 2 গড়া সেম একই রকম। এখানে শুধু বাট্টার হিসেবে তোমাকে বুঝতে হবে। 3 গড়া নগদান বই এবং 2 গড়া নগদান বই সেম একই। এখানে শুধু তোমাকে বাট্টা লেনদেনটা বুঝতে হবে। দেখো, 3 গড়া নগদান বইতে টাকার ঘর হবে 3টা, দুই পাশে মোট 6টা। 2 গড়া টাকার ঘর থাকে 2টা, দুপাশে থাকে 4টা। 2 গড়ায় কি কি টাকার ঘর থাকে? নগদ এবং ব্যাংক। 3 গড়ায় থাকবে নগদ, ব্যাংক, বাট্টা, মানে এখানে একটা বাট্টার টাকা বেশি আসবে। তোমাকে সেইটাই বুঝতে হবে যে বাট্টার টাকা ডেবিট পাশে বসবে নাকি ক্রেডিট পাশে বসবে, এবং কোন বাট্টা নগদান বইতে আসবে না। দেখো, গত ক্লাসে আমি 2 গড়া নগদান বইয়ের কিছু নিয়ম আলোচনা করছিলাম। আজকে আমি 3 গড়া নগদান বইয়ের কিছু নিয়ম আলোচনা করব। দেখো, 2 গড়া এবং 3 গড়া সেম একই। 2 গড়ারও যে নিয়ম, 3 গড়ারও সেই নিয়ম। এখানে শুধু বাট্টার হিসেবে তোমাকে বুঝতে হবে। দেখো, এখন আমি 3 গড়ার নিয়মগুলো আলোচনা করব। হাতে নগদ, নগদ জমা, নগদ উদ্ধৃত থাকলে ব্যালেন্স ভেরিয়েবলে ডেবিট পাশে ব্যাংকে করে বসবে। হাতে নগদ, নগদ জমা, নগদ উদ্ধৃত থাকলে ব্যালেন্স ভেরিয়েবলে ডেবিট পাশে ব্যাংকে করে বসবে। ব্যাংক জমা, ব্যাংক উদ্ধৃত, ব্যাংক তহবিল থাকলে ব্যালেন্স ভেরিয়েবলে ডেবিট পাশে ব্যাংকে করে বসবে। ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট। দেখো, জমাতিরিক্ত ইংরেজিতে বলে ওভারড্রাফট, জমাতিরিক্তকে ইংরেজিতে কি বলে? ওভারড্রাফট, সংখ্যায় বলে ওডি। যদি ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডি থাকে, ওডি মানে ওতে ওভার যেটা ড্রাফট থাকলে ব্যালেন্স ভেরিয়েবলে ক্রেডিট পাশে ব্যাংকে করে বসবে, ক্রেডিট পাশে ব্যাংকে করে বসবে। সকল প্রকার নগদ প্রাপ্তি, সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট পাশে নগদে করে বসবে। নগদ টাকা যদি পাওয়া যায়, নগদ টাকা যদি পাও, সেটা ডেবিট পাশে নগদে করে বসবে। সকল প্রকার নগদ পরিশোধ, সকল প্রকার নগদ পরিশোধ ক্রেডিট পাশে নগদে করে বসবে, ক্রেডিট পাশে নগদে করে বসবে। চেকে পরিশোধ, চেকে পরিশোধ ক্রেডিট পাশে ব্যাংকে করে বসবে। চেকে প্রাপ্তি ডেবিট পাশে ব্যাংকে করে বসবে। চেক পেয়ে সাথে সাথে, সঙ্গে সঙ্গে, সরাসরি, সেই মুহূর্তে, তৎক্ষণাৎ ব্যাংকে জমা দিলে ডেবিট পাশে ব্যাংকে করে, তখন আমরা আর কোনো কিছু দেখবো না। যদি চেক পেয়ে সাথে সাথে, সরাসরি, সেই মুহূর্তে, তৎক্ষণাৎ বলা থাকে, তাহলে সরাসরি ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে। তারপরে দেখো, যে লেনদেনের জাবেদা করলে নগদান এবং ব্যাংক হিসাব পাওয়া যাবে, যে লেনদেনের জাবেদা করলে আমরা নগদান হিসাবও পাবো, ব্যাংক হিসাব পাবো, সেই লেনদেনগুলা সেই লেনদেনগুলা 2 গড়া এবং 3 গড়া নগদান বইতে দুপাশেই যায়, ডেবিট পাশেও যাবে, ক্রেডিট পাশেও যাবে। যে লেনদেনগুলা জাবেদা করলে নগদান এবং ব্যাংক হিসাব পাওয়া যাবে, সেই লেনদেনগুলা 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের ডেবিট পাশেও যাবে, ক্রেডিট পাশেও যাবে। যেমন দেখো, এরকম যদি একটা লেনদেন, যেমন এখানে আমি উদাহরণ দিচ্ছি, ব্যাংকে জমা। ব্যাংকে জমা দিলে জাবেদা কি হয়? ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে যেটা জাবেদা করলে ব্যাংক এবং নগদান পাওয়া যাবে, সেটা ডেবিট পাশেও যাবে, ক্রেডিট পাশেও যাবে। যেটা ডেবিট হবে সেটা যাবে ক্রেডিট পাশে, যাবে কোন পাশে? ক্রেডিট পাশে। টাকা লাগবে বিপরীত করে, যেমন ব্যাংক থাকলে টাকা লাগবে নগদান করে, যেমন নগদান এখানে ক্রেডিট আছে, নগদান যাবে ডেবিট পাশে, টাকা লাগবে কার ঘরে? ব্যাংকের ঘরে, মানে বিপরীত ঘরে টাকা লাগতে হবে। যাবে, যেমন যেটা ডেবিট হবে সেটা ক্রেডিট পাশে যাবে, মানে বিপরীত পাশে যাবে এবং বিপরীত ঘরে টাকা বসবে। যেটা ক্রেডিট থাকবে সেটা ডেবিট পাশে যাবে, যেটা ডেবিট থাকবে সেটা কি? ক্রেডিট পাশে যাবে। তারপর দেখো, বাকিতে কোনো লেনদেন 3 গড়া নগদান বইতে আসবে না। বাকিতে কোনো লেনদেন শুধু 3 গড়া না, কোনো নগদান বইতে আসবে না। 1 গড়া নগদান বইতে আসবে না, 2 গড়া নগদান বইতে আসবে না, 3 গড়া নগদান বইতে আসবে না, কারণ এটার নাম কি? নগদান বই। এখানে সকল প্রকার নগদ লেনদেন আসবে, বাকিতে কোনো লেনদেন নগদান বইতে কি আসবে না। এখন যে বিষয়টা, এইটাই যে মেইন বিষয়, কারণ এগুলো সব আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। 3 গড়া 2 গড়া সেম, 3 গড়া 2 গড়া কি সেম। এখানে এখন যে বিষয়টা তোমাদের বুঝতে হবে, এটাই হচ্ছে মেইন, এটাই হচ্ছে 3 গড়া লাগবে। যেমন দেখো, কারবারি বাট্টা 3 গড়া নগদান বইতে আসবে না, কারবারি বাট্টা 3 গড়া নগদান বইতে আসবে না। আনসার, কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হচ্ছে যে ক্রয় বিক্রয়ের সময় আমরা যে বাট্টা পাই, ক্রয় ও বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় বা পাওয়া যায়, তাই কারবারি বাট্টা। তাই কি? কারবারি বাট্টা কি? ক্রয় ও বিক্রয়ের সময়, ভালোভাবে বুঝো, কারবারি বাট্টা হচ্ছে ক্রয় ও বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় বা পাওয়া যায়, সেটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা নগদান বইতে আসে না, কারবারি বাট্টা নগদান বইতে আসবে না। যেমন দেখো, এরকম যদি বলে 10% বাট্টায় 10,000
টাকার পণ্য ক্রয়। তাহলে তোমরা জাভাতে কি হবে? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। আর দেখো 10,000 টাকা 10% করলে কত হবে? 1,000 টাকা। 10,000 টাকা 10% করলে কত হবে? 1,000 টাকা। এটা মূল টাকা থেকে বাদ দিতে হবে। যেমন 10,000 থেকে 1,000 টাকা থাকবে কত? 9,000। আমরা টাকা থেকে বাট্টা বাদ দিব, কিন্তু যে 1,000 টাকা যে নগদান যে বাট্টার ঘর থাকবে, সেই বাট্টার ঘরে আমরা কি টাকাটা কি লিখবো না, কারণ ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা মানে কারবারি বাট্টা কি নগদান বইতে কি আসবে না। ক্রয় বিক্রয়ের সময় যদি বাট্টা থাকে সেটা আমরা লেনদেন নেওয়ার সময় বাট্টার টাকা থেকে মূল টাকা থেকে বাদ দিয়ে নিব, কিন্তু বাট্টার ঘরে যে টাকা, যেমন বাট্টার ঘরে 1,000 টাকা কি আমরা বসাবো না, কারণ এটা হচ্ছে কারবারি বাট্টা। এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা নগদান বইতে কি আসবে না। নগদান বইতে আসবে কি বাট্টা? নগদ বাট্টা। নগদান বইতে আসবে কি? নগদ বাট্টা। স্যার নগদ বাট্টা জিনিসটা কি? দেখো নগদ বাট্টা হয়েছে যে মনে করো আমি তোমার কাছে 1,000 টাকা পাবো, তোমার কাছে 1,000 টাকা পাবো। তোবা আমাকে এসে বললো স্যার আমার কাছে 9,900 টাকা আছে, 100 টাকা নাই। আমি বললাম ঠিক আছে যাও, তোমার 100 টাকা দিতে হবে না, তোমাকে আমি মাফ করে দিলাম। মানে কি আমার লেনদেন শেষ, আমি ওর কাছে টাকা চাবো চাবো না, কারণ আমি ওকে মাফ করে দিছি। এই যে আমি ওকে মাফ করে দিছি, এটা হচ্ছে নগদ বাট্টা। আমি যদি কাগজ টাকা পাই বা আমার কাছে যদি কেউ টাকা পায়, সে যদি আমাকে মাফ করে দেয় বা আমি যদি তাকে মাফ করে দিই, সেটা হবে নগদ বাট্টা। সেটা হবে কি? নগদ বাট্টা। নগদ বাট্টা নগদান বইতে আসবে। ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা পাওয়া যাবে সেটা নগদান বইতে আসবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা অঙ্কে যাই, অঙ্কে চলে যাই। এটা তোমাদের বইয়ের উদাহরণ 3 নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করব। নগদান বইয়ের ঘর কিভাবে আঁকবা সেটা আমি গত ক্লাসে বোঝাইছি। এখানে এখন আমি ঘর সম্পর্কে আলোচনা করবো না, তোমরা এখান থেকে দেখে নাও। দেখো নগদান বইয়ের দুইটা পাশ থাকবে। নগদান বইয়ের দুইটা পাশ থাকবে, একটা ডেবিট পাশ একটা ক্রেডিট পাশ। এর জন্য মাঝখান থেকে ঘরটাকে ভাগ করে নিবা, সমানভাবে মাঝখান থেকে ঘরটা ভাগ করে নিবা। কিভাবে সমান করে মাঝখান থেকে ঘরটা ভাগ করবা গত ক্লাসে আমি বুঝাই দিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিবা। তারপরে দেখো এখানে আমি তারিখ, বিবরণ, খতিয়ান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা। তাহলে দেখো দেখো এটা ডেবিট পাস, এটা ক্রেডিট পাস। নগদান বই দুইটা পাস থাকবে, ডেবিট পাস একটা ক্রেডিট পাস। তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা, তারিখ, সরি এখানে বিবরণ দিবা না, এখানে প্রাপ্তি দিবা। বিবরণ দেওয়া যায় কিন্তু আমরা প্রাপ্তি দিব। আর এখানে দেব পরিশোধ। তারপরে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা। 3 গড়া নগদান বই। দেখো এখানে কি বলছে, দেখো এই যে উদাহরণ 3 এর 1 নম্বর কি বলছে, দেখো মার্চের 1 তারিখ হাতে নগদ 9,300 টাকা। দেখো যদি আমি বলছিলাম যদি হাতে নগদ থাকে, নগদ তহবিল থাকে, নগদ জমা থাকে, তাহলে ব্যালেন্স বিডি বলে ডেবিট পাশে বসবে। ডেবিট পাশে কার করে বসবে? নগদে করে। তাহলে যে 1 তারিখ আমরা ব্যালেন্স বিডি বলে নগদে করে লাগবো কত? এই যে নগদে করে লাগবো 9,300 টাকা। তারপর দেখো এখানে কি বলছে, ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত। ব্যাংক জমার যদি ডেবিট উদ্ধৃত থাকতো, ব্যাংক জমার যদি ডেবিট উদ্ধৃত থাকতো, তাহলে ব্যালেন্স বিডি বলে আমরা ডেবিট পাশে কি ব্যাংকের ঘরে লিখতাম। এখানে আছে ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত। ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত আর ব্যাংক জমা অতিরিক্ত কি একই কথা? ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত আর ব্যাংক জমা অতিরিক্ত কি একই কথা? ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত থাকলে আমরা জানি ব্যাংক জমা অতিরিক্ত যদি থাকে তাহলে আমরা কি লিখি? ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট পাশে ব্যাংকে ঘরে। তাহলে দেখো হাতে নগদ এটা আমরা লিখবো মার্চের 1 তারিখ। মার্চ এখন সাল দিনে ধরে নাও 2025 সাল। তাহলে দেখো মার্চের 1 তারিখ আমরা কি লিখবো? ব্যালেন্স বিডি। কি লিখবো? ব্যালেন্স বিডি। নগদে করে নগদে কত টাকা? 9,300 টাকা। নগদে লিখবো 9,300।
তারপরে দেখো 2025 এখানেও মার্চের 1 তারিখ। দেখো ব্যাংকটা যেহেতু ব্যাংক জমা ক্রেডিট উদ্ধৃত এটা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। ব্যালেন্স বিডি লিখে, ব্যালেন্স বিডি। ব্যাংকেটা ব্যাংকের ঘরে, দেখো ব্যাংক জমা ব্যাংক উদ্ধৃত কত? 2700 টাকা। তা ব্যাংকের ঘরে লাগবে 2700 টাকা। তারপরে দেখো ব্যক্তিগত সরি আশরাফ টেরাস কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আশরাফ টেরাস কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেখো আমি বলছিলাম যদি সরাসরি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ডেবিট পাশে কি? ব্যাংকের ঘরে। ডেবিট পাশে কোথায় বসবে? ব্যাংকের ঘরে। দেখো এটা যদি আমরা জাবেদা করি, জাবেদা হলে কি হবে? ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট। কারণ আমাকে তো কেউ এর নামে টাকা দিবে না, আমি কারো কাছে টাকা পাইতাম বিদায় সে আমাকে টাকা দিচ্ছে, মানে আমি আশরাফের কাছে টাকা পাইতাম বিদায় আশরাফ আমাকে কি টাকা দিচ্ছে। তাহলে আমি যার কাছে টাকা পাই তার নাম কি? দেনাদার। তাহলে আমরা এখানে লাগবো দেনাদার। কি লাগবো? দেনাদার। বিপরীত নাম বসবে, নগদ এবং ব্যাংকের বিপরীত নাম বসবে। তাহলে এখানে আসবে দেনাদার। কি আসবে? দেনাদার। ব্যাংক ডেবিট, ডেবিট পাশে বসবে কত টাকা? 5000 টাকা ব্যাংকের ঘরে বসাবো। তারপর দেখো কি বলছে? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। মালিকের যদি ব্যক্তিগত কোনো কিছু থাকে তখন উত্তোলন ডেবিট হয়। কি হয়? উত্তোলন ডেবিট। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে ব্যাংক কি হবে? ক্রেডিট। যেহেতু ব্যাংক ক্রেডিট তাহলে উত্তোলন কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। খতিয়ানের মতো চিন্তা করো, যখন আমরা ব্যাংকের খতিয়ান করতাম তাহলে ব্যাংক যদি ক্রেডিট পাশে থাকে ব্যাংকের বিপরীত হিসাব ক্রেডিট পাশেই যাবে। যেহেতু এখানে ব্যাংক ক্রেডিট তাহলে উত্তোলন কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে এবং ব্যাংকের বিপরীত নাম বসবে। ব্যাংকের বিপরীত নাম কি? উত্তোলন। তাহলে আমাকে এখানে উত্তোলন বসাইতে হবে। তাহলে এখানে দেখো 7 তারিখ উত্তোলন। কত টাকা উত্তোলন করছে ব্যাংক থেকে? 2000 টাকা। তাহলে ক্রেডিট পাশে ব্যাংকে 2000 টাকা বসবে। এই দাও এখানে কি বলছে? 9 তারিখ 6500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে চেক প্রাপ্তি 6400 টাকা। এই দেখো তুমি 6500 টাকা পাইতা, 6500 টাকা পাইতা পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে চেক পাইছো 6400 টাকা। 6500 টাকার পরিবর্তে তোমাকে 6400 টাকা দিছে। পূর্ণ নিষ্পত্তি মানে কি? লেনদেন শেষ। পূর্ণ নিষ্পত্তি মানে কি? লেনদেন শেষ। তুমি কত টাকা কম পাইছো? 100 টাকা কম পাইছো। এই 100 টাকা হইছে বাট্টা। 100 টাকা হইছে বাট্টা। তুমি 6500 টাকা পাইতা, সে তোমাকে 6400 টাকা দিছে কি? পূর্ণ নিষ্পত্তিতে। পূর্ণ নিষ্পত্তি মানে কি? তুমি তার কাছে টাকা চাইতে পারবা না, মানে তুমি তাকে 100 টাকা কি করে দিছো? মাফ করে দিছো। এই যে 100 টাকা কম পাইছে, 100 টাকা হইছে বাট্টা। 100 টাকা হইছে কি? বাট্টা। আমরা দেখো তুমি চেক পাইছো, চেক পেলে আমি বলছিলাম কোন পাশে যাবে? ডেবিট পাশে। কোন করে বসবে? ব্যাংকের ঘরে। তাহলে আমরা যার কাছে চেক পাই তার নাম কি? দেনাদার। এটা 9 তারিখ দেনাদার। কত টাকা চেক পাইছি? দেখো 6400। ব্যাংকের ঘরে বসবে 6400। কত টাকা কম পাইছি? যে পূর্ণ নিষ্পত্তি মানে বাট্টা। কত টাকা কম পাইছি? 100 টাকা। মনে রাখবেন বাট্টাটা আমরা কোন পাশে বসাবো? বাট্টাটা আমরা কোন পাশে বসাবো? লেনদেন যে পাশে যাবে বাট্টাও সে পাশে যাবে। লেনদেন যে পাশে যাবে বাট্টাও কি? সে পাশে যাবে। এখানে দেখো লেনদেন ডেবিট পাশে গেছে, তাহলে বাট্টা করে আমরা ডেবিট পাশে লাগবো। কত টাকা বাট্টা পাইছি? 100 টাকা। তাহলে বাট্টা করে 100 টাকা বসে যাবে। তারপর দেখো পণ্য ক্রয় নগদে 2000 টাকা, চেক 1000 টাকা। দেখো পণ্য ক্রয় করছে, আমার টাকা চলে গেছে না? টাকা চলে গেলে ক্রেডিট পাশে, টাকা আসলে ডেবিট পাশে, টাকা চলে গেলে কি? ক্রেডিট পাশে। নগদটা নগদে ঘরে, চেকেরটা কি? ব্যাংকে ঘরে। তাহলে আমরা 13 তারিখ লিখবো। 13 তারিখ ক্রয় করছি, তাহলে ক্রয় লিখে নগদটা নগদে ঘরে। নগদে কত টাকা ক্রয় করছি? 2000। চেকে করছি কত? 1000। তারপরে দেখো 2200 টাকা দেনা চেকে পরিশোধ করে 200 টাকা বাট্টা পাওয়া গেল। এখন দেখো পরিশোধ করছি আমি কত টাকা পরিশোধ করছি? 2200 টাকা। পরিশোধ করে বাট্টা পাইছি কত টাকা? 200 টাকা। মানে সে আমার কাছে 2200 টাকা পাইতো। হ্যাঁ, সে আমাকে 200 টাকা কি দিচ্ছে? বাট্টা দিচ্ছে। মানে আমাকে 200 টাকা কি দিচ্ছে? ছাড় দিচ্ছে। তাহলে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। যেহেতু পরিশোধ করছি কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। তাহলে দেখো এখানে আমার কাছে যদি কেউ টাকা পায়, আমি যাকে টাকা দিই তার নাম কি? পাওনাদার। কি? পাওনাদার। তাহলে আমার দায় কমছে, যাবে কি হবে? পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমরা পাওনাদার লিখবো। দেখো আমার কাছে পাইতে কত টাকা? 2200 টাকা। যেহেতু সে আমাকে 200 টাকা বার্তা দিচ্ছে, তাহলে আমি নগদে দিচ্ছি কত টাকা? 2000 টাকা। নগদ দিচ্ছি কত? 2000 টাকা। তাহলে নগদের ঘরে বসবে 2000। সরি, নগদে দেই নেই, চেকে দিছি। কি দিছি? চেকে। চেকে দিছি। চেকে দিলে কোন ঘরে বসবে? ব্যাংকের ঘরে। কোন ঘরে বসবে? চেক প্রদান করছি না? নগদ দিলে বসতো নগদের ঘরে। চেকে দিছি তাহলে বসবে কোন ঘরে? ব্যাংকের ঘরে। কত টাকা দিছি দেখো? চেকে দিছি 2000 টাকা। কারণ 200 টাকা বার্তা পাইছি না? তাহলে চেকে দিছি কত? 2000। আর বার্তা ঘরে বসবে কত? 200 টাকা। বার্তা ঘরে বসবে কত? 200। তাহলে এখানে ব্যাংকের ঘরে বসবে 2000 আর বাট্টার ঘরে বসবে 200। বাট্টার ঘরে বসবে কত? 200 টাকা। ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলছে? মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন।
মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন। মালিক যদি ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দেয় তাহলে যাবে কি হয়, ব্যাংক ডেবিট মূলধন ক্রেডিট। কারণ মালিক ব্যক্তিগতভাবে যা দেয় সেটা হচ্ছে মূলধন, সেটা হচ্ছে কি মূলধন। তাহলে ডেবিট পাশে কোথায় বসবে, ব্যাংকের ঘরে বসবে, মূলধন লিখে। কি লিখে, মূলধন লিখে। এটা কয় তারিখ, 21 তারিখ। তাহলে আমরা লিখব মূলধন। তাহলে কত টাকা জমা দিছে, 10,000 টাকা। তাহলে ব্যাংকের ঘরে আমরা লিখব 10,000 টাকা। তারপর কি বলছে দেখো, আরাফাত ট্রেডার্স হতে প্রাপ্ত চেক 9 তারিখে প্রাপ্ত, 9 তারিখে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে। দেখো এই যে আরাফাত ট্রেডার্স হতে প্রাপ্ত 9 তারিখে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, এটা ভালোভাবে বুঝতে হবে। এই দেখো এটা ভালোভাবে সবাই দিকে মনোযোগ দাও, এটা ভালোভাবে বুঝতে হবে। আরাফাত ট্রেডার্স হতে প্রাপ্ত 9 তারিখে জমাকৃত চেক কি হয়েছে, প্রত্যাখ্যান হয়েছে। এটা দেখতে হবে আমি আরাফাতের কাছ থেকে 9 তারিখে চেক পাইছিলাম কিনা। দেখো এই যেখানে বলছে 6,500 টাকা পূর্ণ নিষ্পত্তি আবার চেক পাইছিলাম কত টাকা, 6,500 টাকা। কত টাকা পাইছিলাম, 6,500 টাকা পেয়েছিলাম। এই চেকটা প্রত্যাখ্যান হয়েছে। প্রত্যাখ্যান মানে হচ্ছে এই চেকটা ভুয়া, এই চেকটা কি ভুয়া, বা চেকে কি টাকা নাই। আমি যখন চেক পাইছিলাম তখন আমার টাকাটা ব্যাংকে আসছিল। যখন প্রত্যাখ্যান হয়ে গেছে আমার টাকাটা ব্যাংক থেকে কমবে না, কোথায় কমবে, ব্যাংক থেকে কমবে। আর যেহেতু চেক প্রত্যাখ্যান হয়েছে, আরাফাত আমাকে টাকা দিছিল। কে আমাকে চেক দিছিল, আরাফাত। আমি কারা যাই ধরবো, আরাফাতটা যাই ধরবো। আরাফাতের চুলের মুঠ কিনে যাই ধরবো। কিরা তুমি কি চেক দিলি, ভুয়া চেক। তাহলে আরাফাত কি দেনাদার, আরাফাত কি দেনাদার। আমার দেনাদার বাড়বে, ব্যাংক কমবে। দেনাদার বাড়বে কারণ চেকটা ভুয়া হয়ে গেছে। তাহলে আমি আবার যার কাছে টাকা পাবো তাকে ধরবো, মানে সে আমার দেনাদার। দেনাদার বাড়বে তাহলে আমি দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট, দেনাদার ডেবিট ব্যাংক। তাহলে চেক প্রত্যাখ্যান হলে যাবে কি হবে, দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে যাবে, ক্রেডিট পাশে টাকা পড়বে ব্যাংকের ঘরে, দেনাদার লেখে। কি লেখে, দেনাদার লেখে। তাহলে কয় তারিখ এটা দেখো, 24 তারিখ। তাহলে আমরা লিখবো 24 তারিখ দেনাদার। কি লিখবো, দেনাদার। ব্যাংকের ঘরে লিখবো। কত টাকা চেক পাইছিলাম, 6,400 টাকা। তাহলে ব্যাংকের ঘরে লিখবো 6,400। তারপর দেখো বেতন নগদ দিছি 3,000 টাকা, ভাড়া চেকে দিছি 6,000 টাকা। আমি দেখো আমি বলছিলাম টাকা চলে গেলে কোন পাশে যাবে, ক্রেডিট পাশে। টাকা চলে গেলে ক্রেডিট পাশে, টাকা আসলে ডেবিট পাশে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে। তাহলে দেখো বেতন দিছো, নগদ দিছো, নগদের উপর বসবে। যাবে কি হয়, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমরা নগদান বই ক্রেডিট পাশে নিব, নাম বসবে কি বিপরীত নাম, নগদান ক্রেডিট। তাহলে ক্রেডিট বসবে, বেতন লিখে নগদের ঘরে বসবে। দেখো চেকে ভাড়া পয়সা, তাহলে যাবে কি হয়, ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে ভাড়া লিখে ক্রেডিট পাশে কি ব্যাংকের ঘরে বসবে। তাহলে দেখো এখানে আমরা লিখবো 27 তারিখ। প্রথমে লিখবো বেতন, বেতন টাকা নগদের ঘরে বসবে। বেতন কত টাকা, 3,000 টাকা। কত টাকা, 3,000 টাকা। নগদের ঘরে লাগবো 3,000। তাহলে আবার 27 তারিখ লাগবে ভাড়া, ভাড়াও তো 27 তারিখ। ভাড়া, ভাড়া লিখে ব্যাংকের ঘরে বসবে। ভাড়া কত টাকা, দেখো ভাড়া হয়েছে যে 6,000 টাকা। তাহলে ব্যাংকের ঘরে আমরা লাগবো 6,000। তারপর দেখো 31 তারিখ। 31 তারিখ কি বলছে, 31 তারিখ বলছে ব্যাংক সুদ ধার্য করলো, ব্যাংক সুদ চার্জ করলো বা ব্যাংক সুদ ধার্য করলো। তাহলে এটা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে। ক্রেডিট পাশে কোথায় বসবে, ব্যাংকের ঘরে। কেন, দেখো ব্যাংক যে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, এর জন্য ব্যাংক আমাদের বছর শেষে টাকা কেটে নেয় বা একটা সুদ কি করে, ধার্য করে। এটা তো ব্যাংক আমাদের কাছে নগদ নেয় না, নগদ নেয়, নগদ নেয় না। আমাদের যে ব্যাংকে যে টাকা জমা থাকে সেই জমা টাকা থেকে কেটে নেয়। তাহলে ব্যাংক চার্জ বা ব্যাংক ধার্যকৃত সুদ হচ্ছে খরচ। খরচ কি হয়, ডেবিট হয়। খরচ কি হয়, ডেবিট। তাহলে ব্যাংক সুদ ডেবিট ব্যাংক ক্রেডিট, ব্যাংক সুদ ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে 400 টাকা। ব্যাংক সুদ লেখে, ব্যাংক সুদ। ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে কত টাকা, 400 টাকা। এখন দেখো আমাদের কাজ শেষ। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। কি করতে হবে, যোগ বিয়োগ। এদিকে দেখো আমরা যোগ বিয়োগটা কিভাবে করবো, সবাই দিকে মনোযোগ দাও। বাট্টার টাকা কোনো ঝামেলা নাই। বাট্টার যে পাশে টাকা যে পাশে ওই পাশে যোগফল নামাই দিবা। বাট্টার কোনো ব্যালেন্স বেনিফিট কি বের করতে হয় না। বাট্টার কোনো ব্যালেন্স বেনিফিট বাইর করতে হবে না। বাট্টার শুধু যোগফল নামাই দিলে হয়ে যাবে। এই পাশে বাট্টা আছে কত, 100 টাকা। আমরা বাট্টা 100 টাকা বসাই দেব। এই পাশে বাট্টা আছে কত টাকা, এই পাশে বাট্টা আছে কত টাকা, 200 টাকা। কত টাকা, 200 টাকা। আর 200 টাকা আমরা টাইমে বসাই দেব। এখন দেখো এইটা আমরা কি করব, যে পাশে টাকা বেশি ওই পাশে টাকা দুই পাশে লিখতে হবে। যে পাশে টাকা বেশি ওই পাশে টাকা কি দুই পাশে কি লিখতে হবে। তাহলে দেখো এই পাশে 9,300 টাকা আর এই পাশে আছে কত, 5,000 টাকা। তাহলে এই পাশে টাকা বেশি, এই পাশে টাকা বেশি, তাহলে এই পাশে টাকা দুই পাশে বসাইতে হবে। যে পাশে টাকা বেশি
ওই পাশে টাকা দুই পাশে বসাই দেবে। নগদের টাকা করবা, নগদের কাজ টাকা আমরা করবো। 9,300 এই পাশে লিখবো 9,300। এখন দেখো এই যোগফল এখান থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই পাশে তো 9,300 টাকা নাই, আছে? এই পাশে তো 9,300 টাকা নাই, তাহলে কত টাকা কম আছে সেটা আমাদের এখানে লিখতে হবে। ব্যালেন্স সিডি বলে কি বলে লিখতে হবে, ব্যালেন্স সিডি। এই দেখো 9,300 টাকা থেকে যদি 5,000 টাকা বাদ যায় তাহলে থাকবে কত, 4,300। কত টাকা থাকবে, 4,300। এই পাশে কম আছে কত, 4,300 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। যে পাশে কম থাকবে ওই পাশে হবে ব্যালেন্স সিডি। দেখো ব্যালেন্স সিডি মাসের শেষ তারিখ, যেন মার্চের 31 তারিখ, মার্চের কি 31 তারিখ। এখন দেখো আমার ব্যাংকে কোন পাশে টাকা বেশি, এই পাশে টাকা বেশি না এই পাশে টাকা বেশি। দেখো 5 6 17 10,000 টাকা। এখানে আছে কত, 2 2 1 2 6 6 4। দেখি আমরা 6 আর এখানে যোগ করি তো 4 5 7 7 আর 6 13 19 19,800 20,500 এরকম হবে সামথিং। দেখো তাহলে 16 আর 5, এটা এই পাশে টাকা বেশি, এই পাশে টাকা বেশি, তাহলে এই পাশে টাকা যোগ করে কি দুই পাশে কি বসাইতে হবে। তাহলে দেখো যোগ কর, এখানে যোগ করি 5,000 যোগ 6,400 যোগ 10,000, তাহলে কত 21,400। কত হবে 21,400। এই পাশে আমরা বসাবো 21,400, এই পাশে আমরা বসাবো কত 21,400। আমরা এগুলো বিয়োগ করবো এখান থেকে। এগুলো থেকে 400 থেকে বিয়োগ হবে কত 2,700, তারপর বিয়োগ হবে কত 2,000, তারপর বিয়োগ হবে কত 1,000, তারপর বিয়োগ হবে কত 2,000, তারপর বিয়োগ হবে কত 6,400, বিয়োগ হবে কত 6,000, তারপর বিয়োগ হবে কত 400। তাহলে এই পাশে কম আছে কত 900 টাকা। কত টাকা কম আছে 900 টাকা। এই ব্যালেন্স সিডিটা এই পাশে যায় কি হবে, ব্যালেন্স, এই যে ব্যালেন্স সিডি টাকাটা এই পাশে যায় কি হবে, ব্যালেন্স বিডি। কি হবে, ব্যালেন্স বিডি। তাহলে দেখো এই পরের মাসে 1 তারিখ, মার্চের পরে কি হবে এপ্রিল, এপ্রিলের 1 তারিখ, এপ্রিলের 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। দেখো এখানে নগদের এই যে ব্যালেন্স সিডি টাকাটা 4,300 আর ব্যাংকের আছে কত 900। এটা হচ্ছে ব্যালেন্স বিডি। বাটটার কোনো ব্যালেন্স বিডি সিডি কি বের করতে হবে না। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ক্লাসটি, আমার ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার বন্ধুদেরও উপকারে আসে। ধন্যবাদ সবাইকে।